টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় ২০২৫ সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হলিস্টিক প্যাটার্নোলজি ৩ নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে ৫০, সময় হবে তোমরা ১ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর রায় মার্টিনের ৬টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও দুটো সেটের সাজেশন দিয়েছি, তুমি যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তো দেখো, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘবৃষ্টি, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার আমরা চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথম যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ × ৬ = ৬। প্রথম প্রশ্ন, একটি সাময়িক বায়ু হলো আয়ন বায়ু, লু, আঁধি, মৌসুমী বায়ু। উত্তর হচ্ছে মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, অল্টোস্ট্র্যাটাস মেঘ এক প্রকার মাঝারি উচ্চতার মেঘ। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল আকানকাগুয়া। নেক্সট, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে ভারতের ৬ গুণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ডাকোটা রাজ্যে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। পৃথিবীর গভীরতম অরণ্যের নাম আমাজন। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো বায়ুর শিশিরাঙ্ক। কানাডীয় শিল্ড অঞ্চলটি হাডসন উপসাগরকে বেষ্টন করে আছে। উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গটি হলো ম্যাককিনলে। গ্র্যান্ড ক্যানিয়ন গঠিত হয়েছে কলোরাডো নদীর ওপর। ২ থেকে ২ এক কথায় উত্তর দাও। ১ × ৬ = ৬। প্রথম প্রশ্ন, দেখো, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘে। নেক্সট, অধঃক্ষেপণ কি? উত্তর লিখবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পের তরল বা কঠিন আকারে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে অধঃক্ষেপণ বলা হয়। নেক্সট, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর লিখবে মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর লিখবে 0.02 mm। নেক্সট, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, এস্টেন্সিয়া কি? উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার তৃণভূমি অঞ্চলের বিশাল পশু খামারকে এস্টেন্সিয়া বলা হয়। পরের প্রশ্ন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। দেখো, কস্তম্ভে কি আছে? বাফেলো, শিকাগো, গ্যারি, ডেট্রয়েট, উইসকনসিন। ঠিক আছে, তো এর সঙ্গে যেটা মিল হবে, দেখো, বাফেলোর সঙ্গে মিল হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র, শিকাগো হচ্ছে পৃথিবীর কসাইখানা, গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী, ডেট্রয়েট হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আর উইসকনসিন হচ্ছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে মিল। দেখো, পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। ২ × ৪ = ৮। প্রথম প্রশ্ন কি আছে? দেখো, পঞ্চহ্রদের নাম লেখো। উত্তর লিখবে উত্তর আমেরিকার লরেন্স নদীর গতিপথে অবস্থিত ৫টি বৃহৎ মিষ্টি জলের হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। এগুলি হলো সুপিরিয়র হ্রদ, মিশিগান হ্রদ, হিউরন হ্রদ, ইরি হ্রদ এবং অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর লিখবে পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট যে আপাত বল বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিকে দিক বিক্ষেপ ঘটায় তাকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেঘে যায়। পরের প্রশ্ন, কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত বিশাল নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই অরণ্য পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার এবং প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটিকে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। পরের প্রশ্ন, ফল কি? ভৌগোলিক পরিভাষায় ফল বলতে জলপ্রপাত বোঝানো হয়। এটি এমন একটি স্থান যেখানে নদীর জল স্বাভাবিকভাবে উঁচু স্থান থেকে নিচে পতিত হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণে নদী উপত্যকায় হঠাৎ সৃষ্ট খাড়া ঢালের উপর দিয়ে
জল প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। তো প্রথম পয়েন্ট দিবে সংজ্ঞা, ঠিক আছে। সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে আগে দেখে নাও। যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়, সেই সমস্ত বায়ুপ্রবাহকে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্র বায়ু, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু। এ দেখো তার সৃষ্টির কারণটা যেমন এখানে লেখানো হয়েছে তেমন উল্লেখ করবে। তারপরে পয়েন্ট দেবে শ্রেণীবিভাগ, ঠিক আছে। প্রধানত 5টি ভাগ করা যায়, সেগুলি হলো, দেখো এর প্রশ্নের কিছুটা কন্টিনিউয়েশন পার্ট রয়েছে। পরের পার্টটা দেখানো এই প্রশ্নের সমুদ্র বায়ু পয়েন্ট করবে, দিয়ে যেমন যেমন লেখা হয়েছে, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে সমুদ্র বায়ু বলে। তার উৎপত্তি কিভাবে হয় সেটা এখানে পয়েন্ট করে এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। সমুদ্র বায়ুর লেখানোর পরে আরো কিছুটা এই প্রশ্নের কন্টিনিউয়েশন পার্ট রয়েছে। নেক্সট দেখো এই প্রশ্নেরই মানে তারপরে গতি পয়েন্ট দিবে, দিয়ে যেমন লেখানো হচ্ছে তেমন লিখবে, ঠিক আছে। দিয়ে তারপরে এখনো শেষ হয়নি, আরো কিছুটা পার্ট রয়েছে গতির পরে। তারপর পয়েন্ট দেবে স্থলবায়ু, দিয়ে স্থলবায়ু কাকে বলে লিখবে, তার উৎপত্তি লিখবে, তার গতিবেগ লিখবে, তার বায়ু প্রকৃতি লিখবে, তার প্রভাব লিখবে, ঠিক আছে। যে তারপরে এই প্রশ্নের কন্টিনিউয়েশন পার্ট দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা একটু বড়। তারপর 3 নম্বর পয়েন্টে মৌসুমী বায়ু, আরবি শব্দ মৌসুম শব্দের অর্থ ঋতু, ঠিক আছে। দিয়ে মৌসুমী বায়ু সম্বন্ধে এইখানে যে লেখানো হয়েছে সেটা লেখার পরে এই প্রশ্নের উত্তরটা তোমাদের শেষ হচ্ছে, ঠিক আছে। একটু বড় হলো, এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা দেখে নিও, ভিডিওটা পজ করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তো পৃথিবীর যাবতীয় বৃষ্টিপাত নিম্নলিখিত 3টি ভাগে বিভক্ত। যেমন বৃষ্টিপাত কিভাবে বিভক্ত, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। হ্যাঁ, দিয়ে পরিচলন বৃষ্টিপাত পয়েন্ট দিবে, যে তার সংজ্ঞাটা তোমরা এখানে লিখবে, যেমন যেমন সংজ্ঞা এখানে লেখানো হচ্ছে। তারপরে সৃষ্টির পরিবেশ লিখবে, 1, 2, 3 তিনটে পয়েন্ট সৃষ্টি পরিবেশ লেখানো হয়েছে। তারপরে তার পদ্ধতি পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে, সে পদ্ধতি পয়েন্ট দিয়ে লিখবে। দিয়ে এই প্রশ্নের আরো কন্টিনিউয়েশন পার্ট আছে, এই প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়। দেখো এবার দেখো বৈশিষ্ট্য, পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। এই 4 o'clock রেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 নম্বর প্রশ্নেও আসতে পারে 4 o'clock রেন কাকে বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো 2, 3, 4, 5 5টা পয়েন্টের বৈশিষ্ট্য লেখানো হয়েছে। দিয়ে তারপরে উদাহরণ দিবে, উদাহরণ দেখো তোমাদের এখানে উদাহরণ 3টে পয়েন্টে তোমাদের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। আরো এর কন্টিনিউয়েশন পার্ট আছে, তার আগে তোমরা এর যে ছবি, পরিচলন বৃষ্টিপাতের ছবি, তারপর ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির ছবি আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির ছবি, এই ছবি 3টে এখানে আঁকানো হয়েছে। তোমরা এই সুন্দর করে এই ছবি 3টে এঁকে নেবে, ঠিক আছে, যেহেতু চিত্রসহ এটা বলেছে। তারপরে ঘূর্ণবাদ বৃষ্টিপাত পয়েন্ট করবে, দিয়ে সংজ্ঞাটা যেমন ডিসপ্লে হচ্ছে তেমন তোমরা লিখবে। তারপরে সৃষ্টির শর্ত, এখানে দেখো 2টো পয়েন্টে সৃষ্টির শর্ত লেখানো হয়েছে। তারপর পদ্ধতি, ঘূর্ণবৃষ্টি মূলত 2 ভাবে সৃষ্টি হয়, যথা ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। 2টো পয়েন্ট এখানে লেখানো হয়েছে এবং প্রতিটার ঘূর্ণবৃষ্টির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সেই উদাহরণগুলো লিখলেই এই প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি বলেছে এখানে দিতে। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। কি বলেছে, ভূপ্রকৃতি। প্রথমে দেখো ভূপ্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে। ভূপ্রকৃতিটা দেখো এখান থেকে একটা ভূপ্রকৃতি এই ভূপ্রকৃতি এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এবার দেখো নদ নদী এখানে শুরু হয়েছে। দেখো নদ নদীর কন্টিনিউয়েশন পার্ট তোমরা এখানে দেখে নাও, এই প্রশ্নের কন্টিনিউয়েশন পার্ট যা যা লেখানো হচ্ছে তেমন করে কিন্তু লিখবে। আমি পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে, এমনিতে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তারপরে জলবায়ু পয়েন্ট করবে, যেমন করে এখানে লেখানো হচ্ছে, এটা নাতিশীতোষ্ণ হবে, ঠিক আছে। জলবায়ুর আন্ডারে পয়েন্ট করবে উষ্ণতা, বৃষ্টিপাত। তারপরে পম্পাস ও পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কম হয় বলে একে শুষ্ক পম্পাস বলা হয়। হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 3 নম্বর পয়েন্ট দিবে জলবায়ুর আন্ডারেই। নেক্সট তোমরা মৃত্তিকা লিখবে, এখানে 3টে পয়েন্ট লেখানো হয়েছে, দেখো তার কন্টিনিউয়েশন পার্টটা দেখে নাও। স্বাভাবিক উদ্ভিদ জানতে যাওয়া হয়েছিল, স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। দেখো এখান থেকে এতটা লিখলেই তোমাদের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে লেখানো শেষ হচ্ছে, ঠিক আছে। তোমরা লিখে নিও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা। তারপর 2 নম্বর, দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং কম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। তো উত্তর লিখবে, যেমন এখানে লেখানো হচ্ছে, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়। 1 পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 উত্তর ও পূর্ব ভাগের
উচ্চভূমি ও দক্ষিণে মালভূমি, 3 মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি, 4 উপকূলের সমভূমি ও দ্বীপসমূহ। ঠিক আছে, নিচে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করা হলো। ঠিক আছে, এবার নিচে আলোচনা করা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্বন্ধে। এবার দেখো এই প্রশ্নের কিছু কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। পর্বত শ্রেণী পয়েন্ট করবে পশ্চিম থেকে পূর্বে। দেখো 3টি পর্বত শ্রেণী নিয়ে আন্দিজ পর্বতমালা তৈরি হয়ে শুরু হয়েছে। ঠিক আছে, 1, 2, 3 3টে পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে পয়েন্ট দেবে পর্বত শৃঙ্গ, তারপরে পয়েন্ট দেবে আগ্নেয়গিরি। ঠিক আছে, এখনো শেষ হয়নি, আরো কন্টিনিউশন পার্ট রয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি পয়েন্ট করবে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে পয়েন্ট করবে হ্রদ, তারপরে পয়েন্ট করবে গিরিপথ। ঠিক আছে, যেমন যেমন লেখানো হচ্ছে তেমন তেমন কিন্তু ভিডিওটা পজ করে লিখে নেবে। এখনো শেষ হয়নি, এখনো কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। কম্পাস সময়ের বৈশিষ্ট্য দিয়ে ভূপ্রকৃতি প্রথমে পয়েন্ট করবে, তারপর পয়েন্ট করবে নদ নদী। ঠিক আছে, এই দুটো বৈশিষ্ট্যের উপর কম্পাস সময়ের বৈশিষ্ট্য লিখতে হবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। হ্যাঁ, তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও রাই মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে সেটা তোমরা ভেবে নিও না, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, আর তোমরা আগে বইটা পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। যেহেতু হবে তোমাদের শুরু হলো, তার জন্য এই চ্যাপ্টারগুলো আগে ভালো করে পড়ো। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।